নমস্কার, আজকে আমরা এসেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ফিলসফির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রিয়াঙ্কা দে আমাদের সঙ্গে আজকে রয়েছেন। আমরা তার ইন্টারভিউ করতে এসেছি, আমরা তার পার্সপেক্টিভ জানতে এসেছি। আমরা বডিজ অফ ডিফারেন্স, পেডাগজিজ অফ দ্য মার্জিনাল in the Global South, এই প্রজেক্ট রুসা 2.0 জলপাইগুড়ি ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের এই যে প্রজেক্ট আমরা রান করছি, সেই প্রজেক্টের একটি পার্ট হিসেবে আজকে আমরা ইন্টারভিউ করতে এসেছি প্রিয়াঙ্কা দিকে। তার সঙ্গে আমরা কথা বলবো, তার পার্সপেক্টিভস জানবো অ্যাবাউট স্কুল এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন, বুলিং, হ্যারাসমেন্ট ইত্যাদি। প্রথমেই আমি প্রিয়াঙ্কা দিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয়াঙ্কা দি আমাদেরকে ইন্টারভিউ দিতে রাজি হয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ প্রিয়াঙ্কাদির কাছে। আমি ঈশান চক্রবর্তী, আমি ইংলিশ ডিপার্টমেন্ট জলপাইগুড়ি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। প্রিয়াঙ্কাদি, তোমার কাছে আমার প্রথম যে প্রশ্নটা থাকবে, আমাদের বডিজ অফ ডিফারেন্স প্রজেক্টে আমরা যেটা নিয়ে মূলত কাজ করছি, আমরা আউটরিচ প্রোগ্রামস করছি, আমরা বিভিন্ন স্কুলে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। কারণ ক্লাস 9, 10, 11, 12-এর ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের মূলত কাজ, যারা কলেজ বা ইউনিভার্সিটিতে ঠিক আসবার আগে যে ফেজটা পেরিয়ে আসতে হয় ছাত্রছাত্রীদেরকে, তখন তারা তাদের বডিলি ডিফারেন্সেসের জন্য তারা নানা রকমভাবে হ্যারাসমেন্ট ফেস করে, তারা নানা রকমভাবে অ্যাবিউসেস ফেস করে, এবং সেটা তাদেরকে এমনভাবে ট্রমাটাইজড করে দেয়, তারা এমন একটা মানসিক বা শারীরিক একটা অবস্থার মধ্যে দিয়ে যায় যে যখন তারা কলেজে এসে পৌঁছয়, ইউনিভার্সিটিতে এসে পৌঁছয়। তো আমরা বডিজ অফ ডিফারেন্স প্রজেক্টে যেটা মূলত আমরা দেখবার চেষ্টা করছি, আমরা নানা রকমের আউটরিচ প্রজেক্টস প্রোগ্রামস করছি, আমরা বিভিন্ন স্কুলে পৌঁছবার চেষ্টা করছি, যারা বিএডের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা, যারা ফিউচারে যারা টিচার্স হতে চলেছেন, তাদের সঙ্গে আমরা কাজ করবার চেষ্টা করছি। ক্লাস 9, 10, 11, 12-এর স্টুডেন্টস যারা কলেজে ঠিক ঢোকবার আগে, ইউনিভার্সিটিতে ঠিক প্রবেশ করবার আগে যে ফেজটার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, নানা রকমের অ্যাবিউসেস, হ্যারাসমেন্টস, বুলিং ইত্যাদি ফেস করতে হয়, তাদের ক্লাস, কাস্ট, জেন্ডার, সেক্সুয়ালিটি, ডিসেবিলিটি ইত্যাদি, এবং তাদের বডিলি ডিফারেন্সেসের কারণে। তো এবং আমরা মূলত বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা ইন্টারভিউ করে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা জানবার চেষ্টা করছি, তারা কি ধরনের অভিজ্ঞতা ফেস করেছেন, তারা যখন তাদের এই ক্লাস 9, 10, 11 একটা মানে বয়ঃসন্ধির সময়টা দিয়ে যখন তারা যাচ্ছেন, তখন তারা কি ধরনের অভিজ্ঞতা ফেস করেছেন তাদের স্কুলে। আমরা কনস্ট্যান্টলি ইনক্লুসিভ এডুকেশনের কথা আমরা বলছি, কিন্তু ইনক্লুশনের ট্রু স্পিরিটটাকে ক্যাপচার করতে গেলে যে ধরনের অ্যাকোমোডেশন দরকার হয়, সেটা আমরা কতটা স্কুলে পাই, আদৌ স্কুলে পাই কি না, সেগুলো আমরা এক্সপ্লোর করবার চেষ্টা করছি। তো এই প্রোগ্রামের একটি অংশ হিসেবেই আজকে আমাদের তোমার কাছে আসা, তোমার পার্সপেক্টিভটা জানবার জন্য, তোমার কাছে তোমার অভিজ্ঞতাগুলো জানবার জন্য। তো আমরা প্রথমে শুরু করতে চাইছিলাম যে প্রশ্নটা দিয়ে, সেটা হচ্ছে তুমি কি ধরনের স্কুল থেকে, বিকজ ইউ আর আ পার্সন হু আইডেন্টিফাইজ ইয়োরসেলফ উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি, তুমি কি ধরনের স্কুলে পড়াশোনা করেছো? মেইন স্ট্রিমে পড়াশোনা করেছো নাকি স্পেশাল স্কুল? সেটা হচ্ছে আমি মেইন স্ট্রিম স্কুলেই পড়াশোনা করেছি। আচ্ছা। তো প্রথম আমি যেখানে পড়াশোনা করেছি সেটা আমারই মানে আমি আপাতত তোমার 12 অবধি যেখানে পড়াশোনা করেছি খুব একটা আমার বাড়ি থেকে দূর নয়, কাছাকাছি। তো সাউথ এন্ড একাডেমিতে আমি প্রথম প্রাইমারি এডুকেশন স্টার্ট হয়। আমার বাড়ি হচ্ছে বেহালা রায়বাহাদুর রোডে, আচ্ছা, 14 নম্বর থেকে কাছাকাছি। তো তারই বাড়ির খুব কাছেই আমার স্কুল ছিল। তো স্কুলে ভর্তি করানোর সময় মানে দেখো, প্রাথমিকভাবে যখন আমার এই সমস্যাটা ধরা পড়লো, আমার সমস্যাটা ইনবর্ন হলেও শুরুতে এটা ধরা পড়েনি। আচ্ছা। তো 8 মাস বয়সে ধরা পড়ে। তো তখন থেকে আমার মানে এই তোমার সেরিব্রাল পলসি যে সেন্টারটা রয়েছে, স্প্যাস্টিক সোসাইটি, তো ওখানে ফার্স্টে বলা হয় আমাকে পড়াশোনা করার জন্য। ওকে। তো স্পেশাল স্কুলে। তো আমার মা রাজি ছিলেন না। আমার মা বলছেন ঠিক আছে, ওর তো কোনো সমস্যা নেই, ও তো যে কোনো মেইন স্ট্রিম স্কুলেই পড়াশোনা করতে পারে। তো মেইন স্ট্রিম স্কুলে পড়াশোনা করতে গিয়ে যে সমস্যাটা হলো সেটা হচ্ছে যে আমি যখন স্কুলে প্রথম সাউথ এন্ড একাডেমিতে ভর্তি হতে যাই, তখন ওরা রিফিউজ করে। আচ্ছা। বলেছিল আমাদের এখানে তো সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই যে আমরা এখানে এরকম কাউকে সাপোর্ট দিতে পারবো বা পড়াশোনা সে করতে পারবে। তো সেই জন্য আমাকে ফার্স্টে রিফিউজ করে। তো তারপরে মা তারও 1 বছর পর মা আবার ওই স্কুলে যায়।
এবং সেখানে গিয়ে যেটা এটা কোন সালের কথা? এটা আমার যতদূর মনে পড়ছে এটা হয়তো 91 এরকম হবে, হয় 90 কি 91 এর মধ্যে হবে। তো যার জন্য মানে এটা আমাদের 95 এর অ্যাক্ট আসবার আগেকার কথা। হ্যাঁ হ্যাঁ। তো যার জন্য আমার 2 বছর অ্যাকচুয়ালি লস হয়। আমি প্রথম দিকে মানে প্রথম 2 বছর তো মাকে কোনো জায়গায় নেয়নি আমাকে। তো তারপর মা বন্ড সই করে ওখানে ভর্তি করায় আমাকে। যদি কোনো অসুবিধা হয় তার রেসপন্সিবিলিটি এন্টায়ারলি আমাদের। আচ্ছা। যদিও ওখানে ইনিশিয়ালি একটা প্রবলেম হলো, পরবর্তীকালে আমার জন্য ক্লাসটা গ্রাউন্ড ফ্লোরে রাখা প্লাস সামনের দিকে একটা ক্লাস রাখা, সেটার ব্যবস্থা করা হয়। আচ্ছা। তো তারপর থেকে স্কুল দোতলায় কোনো প্রোগ্রাম হলে আমি কিছু অ্যাটেন্ড করতে পারতাম না, সেই জন্য চেষ্টা করা হতো যতটা সম্ভব গ্রাউন্ড ফ্লোরে অ্যাকোমোডেট করা যায়। তারপর যখন আমি সেখান থেকে জগৎপুর রুক্মিণী বিদ্যা মন্দিরে ভর্তি হলাম, কারণ ওখানে তো সেকেন্ডারি এডুকেশনের ব্যবস্থা ছিল না। আচ্ছা। কিন্তু সেখানে মেন স্ট্রিম স্কুল হলেও সেখানে যে প্রবলেমটা আমি ফার্স্ট ফেস করলাম সেটা হচ্ছে আমি ওখানে রেগুলার ক্লাস করতে পারতাম না। আচ্ছা। ওরা সেই অ্যাকোমোডেশন প্রোভাইড করতে পারেনি আমাকে, যে গ্রাউন্ড ফ্লোরে ক্লাস রাখা। তো যার জন্য আমি স্কুল করতাম না, শুধুমাত্র পরীক্ষা বা কোনো অনুষ্ঠানের সময় আমি স্কুলে যেতাম। ওকে। তাছাড়া আমার স্কুলের সঙ্গে সেইভাবে যোগাযোগ করা হতো না, মা গিয়ে সিলেবাসটা নিয়ে আসতো। আচ্ছা। এবার এখানে অলমোস্ট একটা ডিসটেন্স এডুকেশন। হ্যাঁ একদমই তাই। তো এবারে যে সমস্যাটা, এবার এটা তো গেল ইনফ্রাস্ট্রাকচারগত এক ধরনের সমস্যা। এছাড়া আরেক ধরনের সমস্যা যেটা আমি প্রথম দিকে একদম স্কুলে ভর্তি হওয়ার পর যেটা নোটিস করলাম সেটা হচ্ছে যে, যেমন ধরো সবাই পরীক্ষা দিত একরকম ভাবে, মানে সবার সাথে আমি পরীক্ষা দিতে পারতাম না প্রথম দিকে, আমাকে একদম আলাদা করে পরীক্ষা দিতে বসানো হতো। আচ্ছা। তো সেখানে কেউ থাকতো না, ইনফ্যাক্ট সেখানে কেউ গার্ডও দিত না। তো এবার সেখানে যদি আমার কোনো প্রবলেম অ্যারাইজ করে, যদি আমার একটা কোনো খাতা পড়ে যায় বা আমার যদি একটা কোনো প্রশ্ন নিয়ে অসুবিধা হয়, সেই ব্যাপারটা কিন্তু অ্যাড্রেস করার জন্য কাউকে আমি পেতাম না। আচ্ছা। এবং ইনিশিয়ালি এমনও সময় গেছে যখন হয়তো আমি কাউকে ডেকে পাঠিয়েছি, মানে সেটা তো মানে ধরো অতজন বাচ্চাকে যে অ্যাটেনশনটা দেওয়া হচ্ছে, প্র্যাকটিক্যালি আমি কোনো অ্যাটেনশনই পাচ্ছি না। আমাকে একটা খাতা পেন্সিল আর প্রশ্ন দিয়ে বসিয়ে দেওয়া হলো, বা 3 ঘন্টা পরে এসে তুলে নেওয়া হবে। তো ইন বিটুইন তো আমার অনেক রকম কোয়ারিজ থাকতে পারে, এবং সেটার জন্য যদি আমি কষ্ট করে কাউকে ডেকেও পাঠাই, তিনি খুব বিরক্ত হতেন। আচ্ছা, বুঝতে পেরেছো? এটা তুমি তখন কোন ক্লাসে এই সময়টা? আমি তখন 5-6 এ পড়ি। 5-এ ধরো, 5-এ যখন অ্যাডমিশন নিলাম। আচ্ছা। তো এটা প্রথম পরীক্ষার ব্যাপার গেল। তারপরে যখন মানে তারা নোটিস করলেন যে ঠিক আছে এই ধরনের কোনো ছাত্র বা ছাত্রীর মধ্যেও, তুমি যে দুটো স্কুলের কথা বলে, দুটোই কি কোয়েড স্কুল? এটা গার্লস স্কুল, যেটা তুমি এখন করার কথা। হ্যাঁ, সেকেন্ডারি স্কুলটা আমার গার্লস স্কুল, আর আগেরটা কোয়েড ছিল। আচ্ছা। তো সেখানে যে সমস্যাটা দেখা দিল, যে যখন তারা দেখছে ঠিক আছে মানে এও নানা রকম প্রোগ্রামে, মানে ওখানে যখন ধরো অ্যানুয়াল প্রোগ্রাম হতো আমি হয়তো পার্টিসিপেট করলাম, বা মোটামুটি মানে ঠিক আছে মানে এই ধরনের ছাত্রছাত্রীরাও র্যাঙ্ক করতে পারে, সেটা দেখার পরে অ্যাটেনশনটা একটু দেওয়া হলো। তবে ক্লাস আমি 5 to 10 কোনোদিনই আমি ক্লাস করিনি। ওকে। আমি পুরোটাই বাড়িতে বসেই পড়াশোনা করেছি, শুধুমাত্র ওই পরীক্ষা বা অনুষ্ঠান মারফতই আমার স্কুলের সঙ্গে যোগাযোগ ছিল। এছাড়া মা গিয়ে সিলেবাসটা নিয়ে আসতো। তো এটা একটা হলো। তাছাড়া মানে দেখো, স্কুলে বন্ধুবান্ধবদের সঙ্গে তো সেইভাবে পরিচয় হওয়া আমার সুযোগই হয়নি। তার কারণ 2-1 জনের সাথে পরিচয় হতো, কিন্তু বাকি কারোর সাথে তো আমার পরিচয় হওয়ার সুযোগ হয়নি। এই জন্যই তারপর আমি তো রেগুলার যেতাম না, আমি চিনতামই না প্র্যাকটিক্যালি তাদের অনেককে। তো তাদের 2-1জনকে চিনতাম। এবার সেখান থেকে কখনো কখনো র্যাঙ্ক করলে হয়তো বন্ধু বান্ধবদের মধ্যে থেকে এরকম মন্তব্য শুনেছি যে ও তো র্যাঙ্ক করবেই, ওকে তো সবাই কনসিডার করে র্যাঙ্ক করাবেই। ওকে, ঠিক আছে। এইটা এক ধরনের বন্ধু বান্ধবদের দিক থেকে এই ধরনের একটা রেসপন্স পেয়েছি, তবে অনেক ভালো রেসপন্সও পেয়েছি। আচ্ছা। তারা নিজেরা এসে মানে তারা হয়তো আমার অনেক বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে, তারা নিজেরা আমার অবস্থা বুঝতে পেরে আমার জন্য বাড়িতে মানে সেটা মানে তাদের পক্ষে যতভাবে সহযোগিতা করা সম্ভব, সিলেবাস দেওয়া, পৌঁছে দেওয়া, বা মা গেলে কমিউনিকেট করার চেষ্টা করা, সেগুলো তারা করতো। আবার ধরো স্কুলের টিচারদের থেকেও কিছু কিছু ক্ষেত্রে আমি এরকম রেসপন্সও পেয়েছি, ধরো মাকে তারা
অনেক রকম প্রশ্ন করতেন যে ও কিভাবে বাড়িতে থাকে, কিভাবে বাড়িতে সমস্ত কাজ করে, বিশেষত ওয়াশরুমের কাজটাও কিভাবে করে, সেটা কি আপনার হেল্প লাগে? এবং এটা কিন্তু একটা রিপিটেডলি মাকে একই প্রশ্ন করা হচ্ছে বারবার, একটা অলমোস্ট একটা ভালগার কিউরিওসিটি। হ্যাঁ, রাইট, যে মানে বারবার মানে ও কিভাবে সমস্ত রকম কাজ করে, মানে সেগুলো জানবার একটা ইচ্ছা। তো এই ধরনের প্রশ্নও আমি ফেস করেছি। তারপর ধরো ইনফ্রাস্ট্রাকচারগত কারণে আমি হয়তো একা পরীক্ষা দিচ্ছি, সেখানে হয়তো আমাকে হঠাৎ এসে প্রশ্ন করা হলো যে তোমার ব্যাগে কিছু নেই তো। আচ্ছা, মানে তুমি মানে তখন একটা সন্দেহ উপস্থিত হলো যে তুমি কোনো রকম আনফেয়ার মিন্স নিচ্ছ। হ্যাঁ, রাইট। হ্যাঁ, কিন্তু কোনো ইনভিজিলেটর রাখা হচ্ছে না সেটা দেখবার জন্য। হ্যাঁ, সেটা দেখবার জন্য কিন্তু কোনো ইনভিজিলেটরও রাখা হচ্ছে না। বুঝতে পারছি। এবং ধরো ওই যে আরেকটা ডিসক্রিমিনেশনের কথা যেটা তুমি বলছিলে, যে ধরো স্কুলে সিলেবাসের মধ্যে তো পিটি ক্লাসও থাকে, তো এইগুলো প্র্যাকটিক্যালি আমি কোনোদিনই করতে পারতাম না। তো এগুলোর অল্টারনেটিভ হিসেবে হয়তো আঁকা বা এই জাতীয় কিছু একটা রাখা হলো। কিন্তু পিটির জন্য তো আলাদা মানে মানে পরীক্ষা দিতে হতো, সেটা তুমি তখন ওটার বদলে অন্য একটা পরীক্ষা, হ্যাঁ, অন্য একটা পরীক্ষা দিতে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। তো এইরকম ব্যাপার। তারপর ধরো আমাদের অনেক সময় অনেক রকম এক্সট্রা ক্লাস টেস্ট হতো, সেই ক্লাস টেস্টের নাম্বারটা আবার আমাদের তোমার যে ফাইনাল পরীক্ষা তার সঙ্গে অ্যাড হতো, মানে ফাইনাল রেজাল্টে অ্যাড হতো। তো ক্লাস টেস্ট দেওয়া তো আমার পক্ষে অনেক সময় সম্ভব হতো না, কারণ সেটার হয়তো ইনফরমেশন আমি পেলাম না। তো সেক্ষেত্রে ক্লাস টেস্টে আমি ফাইনাল পরীক্ষার সাথে একই সাথে হয়তো দিলাম, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তার জন্য আমি সেইভাবে এক্সট্রা টাইম পাচ্ছি না। ওটা যেই সময় ইনভিজিলেট করছে তার উপর ডিপেন্ড করছে। এবং এইটা আমি এখানে আমার কথাও একটু বলতে পারি যে যখন আমরা জানি যারা পিডি ক্যান্ডিডেটস, ফিজিক্যালি ডিসেবলড ক্যান্ডিডেটস, তাদের জন্য একটা এক্সট্রা টাইমের একটা সরকারিভাবে একটা বন্দোবস্ত থাকে, পার আওয়ার 20 মিনিটস এক্সট্রা। কিন্তু এটা মানে আমি জানি না তুমি এটা ফেস করেছো কিনা, কিন্তু আমি অনেক সময় ফেস করেছি যে ওই এক্সট্রা টাইমটার সময় কিন্তু অনেক ক্ষেত্রেই ইনভিজিলেটররা খুব বিরক্ত হন। হ্যাঁ, আমি তো ভীষণভাবে করেছি, হ্যাঁ, ভীষণ বিরূপ মন্তব্য করেন। মানে এটা ইনফ্যাক্ট আমি না স্কুলে যতটা না ফেস করেছি, স্কুলে একভাবে তো ফেস করেইছি, তার থেকেও বেশি ফেস করেছি ইউনিভার্সিটিতে। আচ্ছা, যেখানে মানে আমার এটা খুব অবাক লেগেছে, কারণ আমরা যথেষ্ট একটা মানে যথেষ্ট প্রেস্টিজিয়াস একটা জায়গায় পড়াশোনা, মানে যাদবপুর, সেখানেও যে মানুষের চিন্তাধারার কোনো পরিবর্তন ঘটেনি সেটা আমাকে সত্যি ভীষণভাবে অবাক করেছে। কারণ আমাদের প্রথমত একটা খুব আপত্তিকর বিষয় হচ্ছে এই এক্সট্রা টাইমটা চাইতে দেওয়ার জন্য তোমাকে পরীক্ষার সময় একটা অনন্ত সময় ধরে ওয়েট করতে হবে ঘরে, কন্ট্রোলারের ঘরে। তো সেটা তো ধরো আমার ক্ষেত্রে না হয় আমার মা যাচ্ছেন, কিন্তু অনেকের ক্ষেত্রেই তো সেটা পসিবল নয়। তো এটা পরীক্ষার সময় হলে তো আমার তো ওই দিনটা সময়টা নষ্ট। আচ্ছা, তারপরেও অনেক সময় একটা সমস্যা আমি ফেস করেছি, সেটা হচ্ছে ওই যে তোমার 8 ঘন্টা বা 20 মিনিট যে সময়টা তুমি এক্সট্রা পেলে, সেই সময় দেখা গেল এক্সট্রা পেজ বা কোনো কিছু রাখা হতো না, সেটা তুলে নিয়ে চলে যাওয়া হতো। তোমার যদি দরকার হয় তুমি এখন বলো। এবং ওই যে 8 ঘন্টা সময়ের মধ্যে অনেকেই অনেক সময় ইনভিজিলেটর এসে প্রশ্ন করতো তোমার কি হয়ে গেছে, তোমার কি শেষ হয়ে গেছে, মানে বারবার এসে একটু নক করে যাওয়া, এটা তো একটা পরীক্ষার কনসেন্ট্রেশনে সেটা একটা ব্যাঘাত করে সাংঘাতিকভাবে। তো এই একটা সমস্যা ফেস করেছি। ইনফ্যাক্ট যাদবপুরে আমার যতটা মনে পড়ছে, প্রথম যে সেমিস্টারের পরীক্ষাটা দিয়েছিলাম আমি কিন্তু সবার সাথে বসে দিইনি, আমি একদমই আলাদা বসে পরীক্ষা দিয়েছিলাম, যেটা হওয়ার কথা নয়। কিন্তু তোমার তো একসঙ্গে বসে পরীক্ষা দেওয়ার কোনো অসুবিধা নেই। আমরা যারা অ্যামানুয়েন্সিস নিয়ে পরীক্ষা দিই আমাদের সেটা ওই অ্যাকোমোডেশনটা দরকার হয়, যে একটা আলাদা ঘরে গিয়ে বসে, কিন্তু তোমার তো সেই অ্যাকোমোডেশনটা দরকার। ইনফ্যাক্ট এই তোমার প্রসঙ্গটা আনলে বলি সেখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই তখন আমার জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ঘরে, যদিও আমার মা বারবার বলে এসেছিলেন যে ওকে যেন সবার সাথে ওর বন্ধুদের সাথেই পরীক্ষা দিতে বলা হয়, কিন্তু সেই অ্যারেঞ্জমেন্ট করা হয়নি সেই সময়। এবার আমাকেও বসালো এবং আরেকজন যে ব্লাইন্ড ক্যান্ডিডেট ছিল তাকেও বসালো। এবার আমি তখন বলছি দেখুন ওনার সঙ্গে আমার পরীক্ষা দেওয়া সম্ভব নয়, কারণ আমি তো সব উত্তরগুলো আমার কানে যাচ্ছে, এটা একটা ডিস্টারবেন্স এবং সেটা ঠিকও নয়। তো তারা সেটা রিয়েলাইজ করতে পারছে না, বলছে কেন। তারপর অনেক বলার পর বোধহয় একটা এক্সাম হওয়ার পর তাকে চেঞ্জ করেছে, এরকম একটা ব্যাপার, মানে আমাদের ঘরটা শিফট করা হলো। এবং শুধু তাই নয়, যখন মাধ্যমিক পরীক্ষার সময় এক্সট্রা টাইমের ব্যাপারে আমার মা যেখানে সিট পড়েছিল যে স্কুলে, সেখানে গিয়ে যখন হেডমিস্ট্রেসের সঙ্গে কথা বলেছিলেন,
উনি প্রথমে এই এক্সট্রা টাইমটা দিতেই চাননি। উনি মানে ওনার বক্তব্য এটা হচ্ছে কনসিডারেশন, কিন্তু এটা আমার কনসিডারেশন নয়। আচ্ছা, মানে এটা যে তোমার রাইট, হ্যাঁ এটা যে আমার রাইট এটা উনি বুঝতে পাচ্ছেন না। এটা তোমার মাধ্যমিকের কথা? হ্যাঁ এটা মাধ্যমিকের সময়। আচ্ছা, তো উনি বলছেন ঠিক আছে খাতা তুলতে তুলতে যেটুকুনি সময় হয় সেটুকুনি আমরা দিতে পারি, তার বেশি নয়। মানে একেবারে চ্যারিটি লেভেলের জায়গা। হ্যাঁ একদম চ্যারিটি লেভেলের জায়গা। তখন তো মানে তাকে শেষ পর্যন্ত বোঝানো হলো এটা আসলে আপনার ইচ্ছা বা অনিচ্ছার উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে ওর রাইট। তো এটা জানার পর আবার আরেক ধরনের সমস্যা তৈরি হলো। প্রত্যেকদিন পরীক্ষার সময় আমাকে বলা হতো ওই যে ও হচ্ছে এক্সট্রা টাইম নিয়ে পরীক্ষা নেয়। হ্যাঁ মানে অতিরিক্ত মানে একটা কি বলবো অ্যাটেনশন দেওয়া শুরু হলো। তারপর নানা রকম ভাবে দুর্ব্যবহার। তো তারপরে আমাকে দিয়ে এমনকি সাদা কাগজে সই করিয়েও নেওয়া হয়েছিল যে আসলে ওই সর্বশিক্ষা অভিযান থেকে তো ওরা ইনভিজিলেট করতে আসে, তো ওরা জানতে চায় এখানে কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। তখন ওরা আমাকে সাদা কাগজে সই করিয়ে নেয়, যে মানে সইটা করায়, তারপর বয়ানটা ওরা বসিয়ে নেয় যে মানে এবং আমাকে সই করিয়ে নেওয়ার পরই যে কথাটা বলা হলো বলে আসলে আমার এই বিষয়টা যখন প্রবলেম মানে এত রকম হ্যারাসমেন্ট আমি ফেস করছি মাধ্যমিক পরীক্ষার সময়, মানে জীবনের প্রথম বড় পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার সিট কি তোমার কলকাতা শহরে পড়েছিল? কলকাতাতেই পড়েছিল। ওটা স্কুলের নামটা আমি এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি না। আচ্ছা যাই হোক স্কুলের নামটা আমার এক্ষুনি মনে নেই। সেটা হচ্ছে যে তোমার তো ওইখানে যেহেতু সময় নিয়ে এই আমার মাসিও স্কুল শিক্ষিকা। আচ্ছা। তো এবার খবরটা মানে এবার যেহেতু মানে এটা নিয়ে অনেক মানে তোলপাড় হয়, তোলপাড় মানে অনেক বিষয়টা জানাজানি হয়। বিষয়টা তো সর্বশিক্ষা অভিযানেরও যারা ইনভিজিলেট করতে এসেছিলেন তাদের কানেও হয়তো পৌঁছেছিল। তো সেই জন্য উনি বলেন আসলে তোমার বাবা তো বিষয়টা নিয়ে খুব নড়ে চড়ে বসেন, তো সেই জন্য তোমার থেকে একটা কনসেন্ট নিচ্ছি যে তোমার এখানে কোনো অসুবিধা হয়নি। মানে সেটা সই করিয়ে নিলে তো আমার থেকে ওটা বয়ানটা লিখে দেওয়াটা কোনো ব্যাপার না, তাই না? তো এই ধরনের সমস্যা হয় আর কি। কিন্তু তুমি 11-12 কোথা থেকে পড়লে? 11-12 করেছি উচ্চ বালিকা বিদ্যা মন্দির থেকে। সেখানেও আমি রেগুলার ক্লাস করতে পারিনি, তবে সেখানে একটা ভালো ব্যবস্থা আমার জন্য করা হয়। সেটা হচ্ছে যে তোমার বলেছিল যে ইলেকটিভ সাবজেক্টগুলো তুমি ক্লাস করতে পারবে, সেটা আমরা নিচে অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো। কিন্তু হ্যাঁ, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে বাংলা বা ইংরেজিগুলোতে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, তো সেই হিসেবে আমাদের পক্ষে গ্রাউন্ড ফ্লোরে ক্লাস প্রোভাইড করা সম্ভব না। কিন্তু ইলেকটিভ সাবজেক্টগুলো তুমি গ্রাউন্ড ফ্লোরে করতে পারো, তো সেটা আমি ওইগুলো আমি অ্যাটেন্ড করতাম। আচ্ছা, কিন্তু মানে এই যে তিনটে স্কুলের কথা বললে, তুমি এই তিনটে স্কুলের কোথাও কোনো লিফট বা র্যাম্পের ব্যবস্থা? না, সেসব কিছু ছিল না। সেসব কিছু ছিল না। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি এই যে যখন এই ধরো তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ বা উচ্চ মাধ্যমিক, সেখানে তোমার সিট পড়ছে যে ঘরে, সেটা কি ওনারা গ্রাউন্ড ফ্লোরে ব্যবস্থা করে দিচ্ছে? হ্যাঁ, সেটা ওনারা গ্রাউন্ড ফ্লোরে ব্যবস্থা করেছিলেন, যদি বা সেখানে সিঁড়ি থাকতো, র্যাম্পের কোনো ব্যবস্থা থাকতো না। মানে গ্রাউন্ড ফ্লোরে ঢুকতে গেলেও যে কয়েকটা সিঁড়ি পেরিয়ে গিয়ে সেটুকু করতে হতো। আচ্ছা আচ্ছা। মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা তবু আমি আমার বন্ধুদের সঙ্গেই পরীক্ষাটা দিয়েছিলাম, কিন্তু উচ্চ মাধ্যমিক আমি সম্পূর্ণ একা পরীক্ষা দিয়েছিলাম, এবং সেখানে আমার খাতা পড়ে গেলে সেটা তুলে দেওয়ার মতো লোক ছিল না কেউ, মানে কাউকে ডাকলেও ওখানে পাওয়া যাচ্ছে না। এবং মানে একদম একটা পাণ্ডববর্জিত জায়গায় একটা ঘর দিয়ে। আচ্ছা, মানে এরকমও হয়েছে পড়ে যাওয়ার পর আমি তো সেই অর্থে নিচে নেমে খাতা তোলা সম্ভব না, সেই স্কেল দিয়ে টেনে টেনে হয়তো খাতা সামনে এনেছি, এরকমও সময় গেছে আমার। মানে একটা এক্সট্রা পেজের প্রয়োজন হলেও মানে সেটা দিতে মানে দিয়ে যাবে যে সেরকমও কেউ নেই। আচ্ছা। এবং মানে সেটা অবভিয়াসলি তখন তো তোমার মাথার উপর পরীক্ষার চাপ, অতএব তুমি এটা নিয়ে কোনোভাবে মোবিলাইজ করা তোমার পক্ষে না। হ্যাঁ, কিন্তু এটা তুমি তোমার বাড়িতে জানিয়েছিলে? হ্যাঁ, যে এই সমস্যাগুলো হচ্ছে। একদম, এই সমস্যাগুলো আমি বাড়িতে জানিয়েছিলাম। এবং আমার প্রাইমারি যে স্কুল, সেখানে আমি তবু বলবো ভালো। তার কারণ মানে এটা দেখো, হয়তো মানে এক ধরনের সাপোর্ট আমায় দেওয়ার চেষ্টা করেছে, যেমন ধরো এই যে ওয়াশরুম যাওয়ার একটা প্রবলেম, তো সেখানে কিন্তু মানে ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়লে আমার মা তো সর্বক্ষণ স্কুলে বসে থাকতেন না, আমার মা দিয়ে চলে যেতেন। তো ইন দ্য মিন টাইম যদি কোনো প্রয়োজন পড়তো, ওখানে কিন্তু কোনো অ্যাটেন্ডেন্ট দিয়ে আমাকে বাথরুমটুকু সাপোর্ট দেওয়ার মতো ব্যবস্থা ছিল প্রাইমারি স্কুলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেটা আর অন্য কোনো জায়গায় আমি পাইনি।
তুমি কিন্তু তুমি যে 11-12 পড়েছো, তো ওখানেও তুমি তো কারণ 10 অবধি তো তুমি বললে তুমি রেগুলার স্কুলে যেতে না, যে 5-6 থেকে 10 পর্যন্ত না, শুধু আমি নার্সারি থেকে 4 অবধি রেগুলার স্কুলে গেছিলে। হ্যাঁ, তারপরে আর আমি করিনি, যাওনি। কিন্তু 11-12 তুমি যখন ইলেকটিভ ক্লাসেস গুলো যেতে বা কিছু, তখন তোমাকে ওয়াশরুমে হেল্প করবার জন্য না, এবং ওয়াশরুমটা অ্যাক্সেসও করা যেত না। সেটা শুধু 11-12 স্কুলে না, আমি যাদবপুরেও কোনোদিনও অ্যাক্সেস করিনি, এবং আজও কিন্তু যাদবপুরে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। এবং মানে এটা তো সত্যি আমাদের আমরা মানে ভেবে দেখি না যে ইনক্লুশন, এবং আমরা সবসময় ইনক্লুশনের কথা বলতেই আমাদের কেমন করে যেন আলটিমেটলি র্যাম্প আর ব্রেইল কাগজের কথা ঘুরে ফিরে আসে। কিন্তু একটা র্যাম্প মানে যে শুধু একটা র্যাম্প নয়, এমন অনেক র্যাম্প আমি দেখেছি, সেটা বিভিন্ন প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতেই আমি দেখেছি র্যাম্প, যে র্যাম্পগুলো কিন্তু স্কুটার বা সাইকেল উঠবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হুইল চেয়ার উঠবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। এবং সব ধরনের হুইল চেয়ার, যদি বা ধরো তোমার হুইল চেয়ার উঠাতেও পারে, সব ধরনের হুইল চেয়ারের জন্য অ্যাক্সেসেবল না, কারণ হুইল চেয়ারেরও কিন্তু অনেক রকম আছে। এরকম নয় মানে হয়তো বড় চাকা চলে গেল, ছোট চাকা সম্ভব, এটা যাদবপুরেই আছে, আমাদের এখানেও আছে। তো যার ফলে মানে এটা আমরা একটা হোমোজিনাস ধরে নিই তো, যে র্যাম্প মানে এইটা, মানে একটা স্লোপ দিয়ে একটা স্লোপ করে দিলাম, কিন্তু সেটা দিয়ে মানে সেই স্লোপটা যে আদৌ অ্যাক্সেসেবল কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু কেউ আদৌ ভাবে না, একদম ভাবে না। কিন্তু তুমি আমাকে এটা বলো যে যেহেতু তুমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পুরোটাই তুমি যে স্কুলেই পড়েছো, সেটা একটা গার্লস স্কুলে পড়েছো, কিন্তু তাহলেও তোমার কি কখনো মনে হয়েছে, এবং সেটা তোমার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে হতে পারে, নন টিচিং স্টাফদের কাছ থেকে হতে পারে, তোমার কি মনে হয়েছে যে কারণ কি স্কুল বলতে তো শুধুমাত্র পড়াশোনা পরীক্ষা এটা নয়, আরো কতগুলো আনুষঙ্গিক কাজ করতে হয় একজন স্কুলের স্টুডেন্টকে, কতগুলো ফর্ম ফিল আপ করতে হয়, কতগুলো ফর্মাল কাজ করতে হয়, ইত্যাদি করতে হয়। তোমার কি কখনো মনে হয়েছে যে অ্যাজ আ উইমেন উইথ ডিসেবিলিটি তোমাকে কোনো রকম কোনো মানে এমন কোনো সিচুয়েশন তোমায় ফেস করতে হয়েছে যেখানে শুধুমাত্র তুমি একজন ডিসেবলড মানুষ নও, সেখানে তুমি একজন প্রতিবন্ধী নারী হিসেবে তোমাকে সচেতন করে দেওয়া হয়েছে তোমার দেহ সম্পর্কে, তোমার ভিন্নতা সম্পর্কে? দেখো, ভিন্নতা সম্পর্কে সচেতনতা বলতে এই যে মাকে ধরো আমার দৈনন্দিন কাজের যে কথাটা বারবার জিজ্ঞেস করা হতো, সেখানে দেখো আমাদের তো নারী দেহে বয়সের সাথে সাথে অনেক রকম চেঞ্জেস হয়, অবশ্যই, তাহলে সেই চেঞ্জেসগুলো ও কিভাবে অ্যাক্সেস করছে, সেই প্রশ্নটা আমাকে কিন্তু বারবারই শুনতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার পিউবার্টির বিষয়গুলোর সঙ্গে কিভাবে তুমি নেগোশিয়েট করছো, এইটা সম্পর্কে একটা ভালগার কিউরিওসিটি। রাইট। তো এইটা তো আমাকে বারবার শুনতে হয়েছে। কিন্তু তুমি তোমার টিচারদের কাছ থেকে, সেখান থেকে তুমি ধরো যখন তোমার ক্লাসরুমে যখন ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, যখন তুমি গ্রাউন্ড ফ্লোরে তোমার 11-12 সময় ইলেকটিভ ক্লাসেসগুলো ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেখানে যারা শিক্ষক শিক্ষিকা, তারা কি শুধুই শিক্ষিকা না শিক্ষক? তারা সবাই শিক্ষিকা ছিলেন। কিন্তু সেখানে তুমি আমাকে বলো যে তোমার কি এরকম কখনো ফেস করতে হয়েছে যে তুমি একটা অতিরিক্ত অ্যাটেনশন পাচ্ছ তুমি ক্লাসে, সবাই তোমার দিকে একটা তাকাচ্ছে তুমি যখন ক্লাসের মধ্যে ঢুকছো? হ্যাঁ, সেটা তো অনেকবারই হয়েছে, কারণ দেখো একটা হচ্ছে কিভাবে লিখছে, কিভাবে করছে, এই বিষয়টা অতিরিক্ত জানার ইচ্ছা। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে আবার এরকম ধরনেরও কথা শুনেছি, যেমন ধরো আমার বাঁ দিকটা একটু বেশি অ্যাক্টিভ, ডান দিকটা কম, তো বাঁ হাতে হয়তো খাতা দিচ্ছি, তুমি কেন বাঁ হাতে খাতা দিলে, ঠিক আছে? তো এই ধরনের বিষয়গুলো শুনতে হয়েছে কিন্তু আমাকে, বুঝতে পেরেছো? তারপর এরকমও হয়েছে হাই সেকেন্ডারির সময় আমি তো পরীক্ষা দিচ্ছি, কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে, মানে কোনো শিক্ষক বা শিক্ষিকা, আমি কিভাবে লিখছি, কিরকম ভাবে লিখছি সেইটা দেখার জন্য, ওটা দেখবার জন্য। আচ্ছা, তো সেটাও তো খুব ডিস্টার্বিং। এইটা আমাকে ফেস করতে হতো আমি যখন ক্লাস 10 বা 12 যখন আমি বোর্ড এক্সাম দিচ্ছিলাম, তখন যেহেতু আমি ম্যাগনিফাইং গ্লাস ইউজ করতাম, ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে ধরো আমি একদম জানলার কাছে আমার সিটটা প্লেস করে আমি ওইভাবে পরীক্ষা দিতাম, তো ওনারা আমি দেখতাম একদম আমার কাঁধের উপর থেকে ঝুঁকে পড়ে দেখতেন, যে আমি কিভাবে খাতাটা, এবং শুধু একা দেখতেন না, সঙ্গে যে কোন ইনভিজিলেটর থাকে তাকে ডেকে এনে দেখো কতটা চোখের কাছে নিয়ে গিয়ে খাতাটা নিয়ে গিয়ে দেখে পরীক্ষা দিচ্ছে করে, তারা আমার কাছে দাঁড়িয়েই মানে একদম ওপেনলি তারা কতগুলো রিমার্কস করছে, কমেন্টস করছে, আমি তখন পরীক্ষা দিচ্ছি। তো এইটা আমাকে মানে
এই যে একটা কনস্ট্যান্ট স্টেয়ার, রাইট, এবং আমি যেটা সবসময় মনে করি যে আমাদের ডিসেবলড মানুষদেরকে দু ধরনের স্টেয়ার্স ফেস করতে হয়, STAIRS, STARES, এবং এইটা দু ধরনের স্টেয়ার্সই আমাদের ক্ষেত্রে ব্যারিয়ার্স হিসেবে কাজ করে। হ্যাঁ, শুধুমাত্র একটা ব্রেইল পাতার অভাব বা শুধুমাত্র র্যাম্পের অভাব নয়। র্যাম্প দিয়ে ক্লাসে পৌঁছে গেলাম, কিন্তু তারপরে যে ধরনের ব্যারিয়ার্সগুলো, অ্যাটিটিউডিনাল ব্যারিয়ার্সগুলো আমাদের প্রতি মুহূর্তে ফেস করতে হয়। কিন্তু তুমি আমাকে বলো, তোমার ফ্যামিলির মধ্যে তুমি একজন, যখন তুমি ক্লাস 9, 10, 11, 12 পড়ছো, পড়াশোনা করছো, আমরা জানি আমাদের এখনো পর্যন্ত আমাদের পুরুষতান্ত্রিক সমাজে, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে বাবা মারা একরকম করে ভাবনা চিন্তা করে। হ্যাঁ, রাইট। সেক্ষেত্রে একজন প্রতিবন্ধী নারী হিসেবে তুমি তোমার ফ্যামিলিতে, যখন তুমি এই ক্লাস 9, 10, 11, 12 পড়াশোনা করছো, তখন তুমি কি কোনো রকম কোনো ব্যারিয়ার ফেস বা কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন ফেস করেছো না করো? দেখো, ডিসক্রিমিনেশনটা মানে ফেস হয়তো ওই সময় করেছি, কারণ কিন্তু একটা সময় অবধি না বোঝবার ক্ষমতাটা একটু কম থাকে। তো ওই সময়টা আমি যত না বুঝেছি ওই ব্যারিয়ারগুলো ছিল, পরে বরঞ্চ যখন আমি চাকরি পেলাম তখন আমার মনে হচ্ছে হ্যাঁ সত্যি এই ব্যারিয়ারটা ছিল। ব্যারিয়ারটা এই ধরনের, সেটা হচ্ছে সবার ক্ষেত্রে হয়তো না, কারণ আমার বাবা মার দিক থেকে খুবই সাপোর্ট ছিল এই বিষয়টা নিয়ে। কারণ সেই জন্যই কিন্তু মানে সেই জন্যই আমার পক্ষে বেহালা থেকে যাদবপুর অবধি ট্রাভেল করা সম্ভব হয়েছে। নাহলে বেহালা থেকে যাদবপুরের ডিস্টেন্সটা অনেকটা, মানে আমার স্কুল জীবন যেরকম ধরো 2 কিলোমিটার 4 কিলোমিটারের মধ্যেই আমার স্কুল জীবন শেষ, কিন্তু তারপরে সেই যে যাদবপুরে যাওয়ার যে অটোতে, আচ্ছা, তো অটোতে প্রথম দিকে মা গিয়ে বসে থাকতো। আচ্ছা। তো তারপরে সেখানেও কিছু সমস্যা হয় যাদবপুরে, তো রোজ গিয়ে বসে থাকাটাও, তারপর কোথায় বসবে এটাও একটা সমস্যা। অবশ্যই। তো কিন্তু তারপরে আমি মাকে বললাম তোমার যাওয়ার দরকার নেই, আচ্ছা, আমি একা অটোতে তুলে দিলে ওখানে বন্ধুরা কেউ না কেউ আমাকে নামিয়ে নেবে, ওকে, তো অসুবিধা হবে না। তো অটোটা সারাদিন ওখানে থাকতো, তো আমি একাই যাতায়াত করতাম। মানে অটোটা একটা তুমি আলাদা করে হায়ার করতে? অটোটা, হ্যাঁ, রাইট। আচ্ছা, মানে ওটা তোমার পাবলিক ট্রান্সপোর্ট নয়? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। সেখানে অনেক রকম সমস্যা হতো, কারণ অটো তো ডিরেক্টলি বেহালা টু যাদবপুর যায় না। তো আমরা চেয়েছিলাম একটা স্পেশাল পারমিট করানোর, কিন্তু সেই বিষয়ে কিন্তু আমরা কোনো রকম সহযোগিতা পাইনি। এবং এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আমার মনে হয় এটা আলাদা করে উল্লেখ করা উচিত, যে আমরা এডুকেশন নিয়ে যখন কথা বলি, এডুকেশন মানে কিন্তু শুধুমাত্র স্কুলের 4 দেওয়ালের মধ্যে নয়। একটি ছাত্র বা ছাত্রী, একটি শিক্ষার্থী, সে কিভাবে নিজের বাড়ি থেকে স্কুল অবধি পৌঁছচ্ছে, সেটাও কিন্তু এডুকেশনের পারভিউর মধ্যে আসে। একদমই তাই। হ্যাঁ, কারণ আমি যদি স্কুল অবধি পৌঁছতে না পারি, ফিজিক্যালি যদি আমি পৌঁছতে না পারি, তাহলে আমি এডুকেশনটা অ্যাক্সেস করব। একদমই তাই। কারণ এডুকেশন তো আমার বাড়ি অবধি আসে না, আমাকে তো সেই শিক্ষালয় অবধি পৌঁছতে হবে। হ্যাঁ, এবং এইটা একটা খুব ইম্পর্টেন্ট। সেখানে আরেকটা বিষয় যেটা আমি প্রথম মানে আমি যাদবপুরের কথাটাই বলি তোমাকে একটুখানি। যখন আমি প্রথম অ্যাডমিশন নিতে গেলাম, সেখানে আমার মাকে প্রথমেই যে প্রশ্নটা ফেস করতে হলো, সেটা হচ্ছে এটাই, ও কি আর রেগুলার ক্লাস করতে পারবে? আচ্ছা, সেটা কিন্তু এন্টায়ারলি আমার কনসার্ন, আমি পারবো কি না। বলছে ও কিভাবে আসবে, মানে এই ধরনের প্রশ্ন। এটা আমি যাদবপুরে অ্যাডমিশন নিয়েছি 2006। আচ্ছা, ওকে। তো মানে আমি কিভাবে যাব বা আমার পক্ষে আদৌ যাতায়াত করা সম্ভব হবে কিনা। তবে একটা কোঅপারেশন আমি পেয়েছি, আমি যখন গিয়েছিলাম তখন ওখানে সামনে কোনো র্যাম্প ছিল না, তো সেটা আমি যাওয়ার পর তৈরি করে দেওয়া হয়। আর ক্লাসটা এন্টায়ারলি আমাদের গ্রাউন্ড ফ্লোরেই ছিল, 5টা বছরই গ্রাউন্ড ফ্লোরে ছিল, কারণ তখন অবধি লিফটের ব্যবস্থা হয়নি। তো ওটা প্রায় আমি মাস্টার্স পাস করার পর ওখানে লিফটটা ফাইনালি তৈরি হলো, মানে অ্যাক্সেস করা গেল। ওকে, বুঝতে পেরেছি। তো এবার তো সেখানে কিন্তু তোমার কখনো এরকম মনে হতো না, ধরো যেহেতু স্কুলের পিরিয়ডটা তুমি বারবারই যেটা বলছো যে স্কুলের পিরিয়ডটা সেইভাবে তুমি স্কুল ফ্রেন্ডস বলতে আমরা যেটা বুঝি, সেটা তোমার সেভাবে ছিল না, কারণ কি তুমি সেইভাবে রেগুলারলি স্কুলে যেতে পারতে না। কিন্তু তুমি আমাকে এটা বলো যে সেইটার জন্য তোমার কখনো একটা ট্রমা তৈরি হতো না? ট্রমা তৈরি বা কোনো রকম কোনো একটা ক্ষোভ বলো, কোনো ডিপ্রেশন? আমার একটা ভীষণ ক্ষোভ হতো, তার কারণ আমি প্রত্যেকবারই নতুন ক্লাসে ওঠার সময় ভাবতাম, কারণ ইনিশিয়ালি আমাকে বলা হয়েছিল ঠিক আছে
পরে আমরা দেখব যে যাতে গ্রাউন্ড ফ্লোরে ক্লাস প্রোভাইড করা যায় কিনা। কিন্তু মানে 5টা বছরই কেটে যায়, কিন্তু কোনোদিনই আমি কখনোই স্কুলে আমি রেগুলার যেতে পারিনি। তো প্রত্যেকবারই নতুন ক্লাসে ওঠার সময় আমার মনে হতো যে এই হয়তো নতুন বছরে আমি একটা স্কুলে যেতে পারবো। বুঝতে পেরেছ? কারণ প্রত্যেকটা দিন এই যে স্কুলে যে সময় একটা বাচ্চা যে এই যে একটা 11টা থেকে 5টা বা 10টা থেকে 5টা যে স্কুলে যে সময়টা কাটায় বা মর্নিং স্কুল যাদের থাকে, সেই সময়টা তো আমি সম্পূর্ণ একা। কারণ স্কুলে যে পরিবেশে আমরা পড়াশোনাটা করি সেটা বাড়িতে এন্টায়ারলি প্রোভাইড করা সম্ভব হয় না। তো সেইটা তো ন্যাচারালি। এবং তুমি এই পিরিয়ড অফ টাইম, এটা তুমি ভেবে দেখো, এই পিরিয়ড অফ টাইমটাই 11টা থেকে বিকেল 5টা অবধি তুমি কিন্তু যেহেতু সবাই স্কুলে যাচ্ছে, তুমি একা যাচ্ছ না, এই পিরিয়ডটায় তোমাকে তোমার বয়সী কেউ সঙ্গ দেবে না। না, তুমি বাড়িতে যে কারোর সঙ্গ পাবে, তোমার পাড়ার কোনো বন্ধু এসে তোমাকে সঙ্গ দেবে না, সেটাও কারণ কি সে তো তখন স্কুলে গেছে। হ্যাঁ, রাইট, কারেক্ট। তো এইটা তো একটা তুমি আমাকে বলো, এই পিরিয়ডটা ধরো এই সময়টার মধ্যে, ধরো আমি অন্য টাইমটা বলছি না, এই 11টা থেকে 5টার মধ্যে ধরো তোমার বাড়িতে যদি কোনো লোক আসে, সে এসে কোনো রকম কোনো তোমার তার কাছ থেকে কোনো রকম কোনো মন্তব্য তোমার কখনো শুনতে হয়নি যে আজকে তোমার স্কুল নেই বা এই ধরনের কোনো? না, ঠিক সেভাবে কখনো কিছু শুনতে হয়নি আমাকে, কারণ সবাই জানতো। হ্যাঁ, সবাই জানতো। আচ্ছা। কিন্তু যেটা হলো, মানে মাধ্যমিক যখন আমি পরীক্ষা দিতে যাই, তখন এত লোক পরীক্ষা দিতে আসার সময় আমার সঙ্গে দেখা করতে হইলো যে আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, মানে সেটাও একটা মানে সেটা একটা আশ্চর্য। মানে আমার হয়তো তারপরের দিন পরীক্ষা, কিন্তু সবাই দলে দলে আমার সঙ্গে দেখা করতে আসে যে আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি। হয়তো তারা সাহস জোগানোর জন্যই আসছেন। হ্যাঁ, এটা সাংঘাতিক, একটা এক্সেসিভ অ্যাটেনশনের জন্য। এইটাই যে তোমাকে এটা অ্যাওয়্যার করে দেওয়া হচ্ছে যে তোমার পক্ষে এটা স্বাভাবিক কাজ নয়, তুমি এটা করছো তার জন্য তোমার একটা বিশেষ বাহবা পাওয়ার যোগ্য তুমি, বা তোমাকে মানে অতিরিক্ত একটা সাহস তোমার মধ্যে সঞ্চারিত করবার দরকার আছে। একদমই। এবং আরেকটা জিনিস যেটা আমার স্কুলে পড়াকালীন মনে হয়েছে, যে ধরো আজকে তুমি যদি কোনোভাবে মানে নিজেকে এস্টাবলিশ করতে না পারো, কারণ দেখো সবার ফ্যামিলি সাপোর্ট বা সবাই সমান ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে না, সেক্ষেত্রে তোমাকে স্কুল কতটা অ্যাটেনশন দেবে সেটা একটা কিন্তু প্রশ্নের জায়গা। এটা একটা অবশ্যই সমস্যার বিষয়। তুমি যদি আলাদা করে নিজেকে প্রমাণ করতে না পারো, তাহলে সেক্ষেত্রে কতটা আমি অ্যাটেনশন পেতাম সেটা সত্যি একটা ভাবার বিষয়। যেহেতু তুমি একরকম করে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছিলে একজন মনোযোগী ছাত্রী হিসেবে, বা একজন তুমি তোমার মতো করে তুমি পড়াশোনা করছো, তুমি যে একটা স্ট্যান্ড করছো ইত্যাদি করে তুমি যেহেতু নিজেকে একটা প্রমাণ করতে পেরেছিলে, যার ফলে স্কুলেরও সুবিধা হয়েছে তোমাকে একটা অলমোস্ট অ্যাপ্রোপ্রিয়েট করে নেওয়ার ক্ষেত্রে। এবং সবথেকে মজার বিষয় হলো যে যখন আমি ধরো মানে মাধ্যমিকে যখন আমার স্কোরটাই স্কুলে হাইয়েস্ট ছিল, তখন কিন্তু পারসেপশনটা একদম চেঞ্জ হয়ে গেল। মানে অনেকটা চেঞ্জ হলো, হয়তো শুরুতে এরকম ছিল না সেটা বলবো না, কিন্তু অনেকটাই চেঞ্জ হলো তার জন্য। কিন্তু তোমার কি এটা মনে হয় এটা আবার ওই ডিফারেন্টলি এবলড ন্যারেটিভটার মধ্যে গিয়ে ঢোকা হচ্ছে? মানে আমাকে কোনোভাবে আমার এবিলিটি প্রমাণ করতে হবে। সেটাই তো বলছি। মানে আমি একজন প্রতিবন্ধী মানুষ হিসেবে আমার অ্যাভারেজ হয়ে থাকবার কোনো। প্রিয়াঙ্কা, কি তোমার কাছে আমরা একদম শেষের দিকে যে প্রশ্নটা নিয়ে আসবো, সেটা হচ্ছে তুমি যেটা একটা শুরুতে মাঝখানে কথা বলবার সময় তুমি ইঙ্গিত দিয়েছিলে যে এখন তুমি দেখো যে অনেকের পার্সপেক্টিভটা চেঞ্জ হচ্ছে তোমার প্রতি, যে তুমি একজন ইউ আর আ পারসন উইথ ডিসেবিলিটি হু ইজ এমপ্লয়েড, যে নিজের রাইটসের সম্পর্কে অ্যাওয়্যার, সেরকম একটি মানুষ হিসেবে যখন তুমি নিজেকে অ্যাসার্ট করছো, তখন তুমি দেখছো যে সমাজের একটা পার্সপেক্টিভ তোমার প্রতি চেঞ্জ হচ্ছে। কিন্তু তুমি আমাকে একটু যদি স্পেসিফিক্যালি বলো যে এখন তোমার সঙ্গে কি তোমার কোনো স্কুলের টিচার্স বা ফ্রেন্ডদের যদি দেখা হয়, তারা কিভাবে রিঅ্যাক্ট করে, এখন তোমার প্রতি কি রিঅ্যাকশন তাদের? দেখো, একরকম রিঅ্যাকশন যেরকম একটা হয় যে ও তো চাকরি পেতই, ও আচ্ছা, ওর তো মানে রিজার্ভেশন ছিল, ঠিক আছে। আর একটা ভালো ভালো নিদর্শনও আছে যে মানে যেখানে অনেকেই মনে করেন যে ঠিক আছে এটা হয়তো একটা ইন্সপায়ারিং, এই জন্য যে এই জন্য মানে এটা নয় যে স্পেশাল অ্যাটেনশন দেওয়া, এই জন্য ইন্সপায়ারিং যে আমাদের এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যেহেতু ইনফ্রাস্ট্রাকচারের অভাবে আমরা অনেকে এগোতেই পারি না,
ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি এগোলে আরো 10 জন এগোবার সাহস পাবে। অফকোর্স। তো সেই হিসেবে সেই বিষয়টাও অনেকেই বলেন, হয়তো আমার পুরনো টিচার বা পুরনো বন্ধু যারা, তারাও বলেন। এবং আরেকটা যেটা খুব পজিটিভ জিনিস আমি নোটিস করেছি, সেটা হচ্ছে দেখো যে আগে মানে বেশ আমাদের মানে আমাদের যে সময়টা আমরা ছোট ছিলাম বা আমাদের ছোটবেলাটা, অনেক ক্ষেত্রেই হতো যে কারোর যদি ধরো প্রতিবন্ধী, কারোর যদি নিজের বাচ্চা প্রতিবন্ধী হলে মানুষ অনেকেই ভেঙে পড়ে। ঠিক আছে, আর আশেপাশের লোকজন একে নিয়ে কি করার আছে, তাই না? কিন্তু মানে পজিটিভলি নিতে পারে না। আরো তো সেক্ষেত্রে হয়তো তারা অনেকেই ভাবেন যে মানে আমার যারা বন্ধু বান্ধব, আমার বয়সী যারা, তারা অ্যাটলিস্ট এইটুকু ভাবে যে যদি আমারও কোনো সময়, আমার বাচ্চারও যদি কোনো সময় কোনো সমস্যা দেখা যায়, তাহলে মানে সেটাই যে সবকিছু শেষ তা কিন্তু নয়। ঠিক আছে, মানে সেটা যে তারা ভাবতে পারছে যে এভাবেও যে এগিয়ে যাওয়া যায় এবং এভাবেই মানে মূল স্রোতের সঙ্গে মিশে যাওয়া যায়, সেই বিষয়টা যে তারা পজিটিভলি নিতে পারছে, এটাও কিন্তু একটা খুব বড় ব্যাপার। এই চেঞ্জটা যে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আমি অনেকের মধ্যেই কিন্তু এখন লক্ষ্য করছি বিষয়টা। কিন্তু তুমি যেটা একটা আমাকে বলছিলে, যখন তুমি যে সমস্যাগুলো ফেস করছিলে, ফর এক্সাম্পল তোমার খাতা মাটিতে পড়ে গেছে, তুমি তোমার মতো করে স্কেল দিয়ে সেটাকে টেনে নিতে হচ্ছে বা ইত্যাদি, সেটা তুমি তোমার মতন করে একটা একদম ব্যক্তিগত জায়গা থেকে তুমি কোপ করবার একটা চেষ্টা করছিলে। কিন্তু তুমি কি কোনো রকম ভাবে সিস্টেমের মধ্যে দিয়ে কোনো রকম কোনো প্রপার কমপ্লেইন করে ইত্যাদি কোনো রকম কিছু করে সেটাকে বদল করবার চেষ্টা করেছিলে, নাকি তোমার মনে হয়েছিল সেটা করে কোনো লাভ নেই? দেখো, সেই সময় মনে হয়েছিল কিছু লাভ নেই, কিন্তু এখন আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কমপ্লেন করা উচিত। এবং এই বিষয়টা যেমন এখন নানাভাবে একটা গ্রিভান্স সেল তৈরি হয়েছে, ডিসেবিলিটির বিষয়গুলোকেও কিন্তু অ্যাড্রেস করার জন্য এরকম একটা গ্রিভান্স সেল তৈরি করাটা ভীষণভাবে প্রয়োজনীয়। সেটা স্কুল, কলেজ, অফিস সর্বক্ষেত্রে কিন্তু এটা হওয়াটা খুব প্রয়োজন। সে কি অসুবিধাগুলো আমরা ফেস করি, সেই ফিডব্যাকটা গিয়ে যদি না পৌঁছয়, তাহলে তো চেঞ্জেসগুলো আনা সম্ভব না। এবং আমার যেটা আরেকটা বারবারই যেটা তোমার সঙ্গে কথা বলতে গিয়ে মনে হচ্ছিল, যেটা আমাদের যেটা তোমাকে শুরুতে বলছিলাম আমাদের প্রজেক্টের, সেটাও একটা ইম্পর্টেন্ট দিক, সেটা হচ্ছে শুধুমাত্র আমার আইডেন্টিটি অ্যাজ এ ডিসেবলড পারসন নয়, তার সঙ্গে যে আমার আরো কতগুলো আইডেন্টিটি একসঙ্গে যুক্ত হয়। আমার জেন্ডার পজিশন বলো, আমি শহরাঞ্চলে বড় হয়ে উঠছি না গ্রামাঞ্চলে বড় হয়ে উঠছি, আমি কোন শ্রেণী থেকে আসছি, আমার যৌনতা, আমার কাস্ট, আমার ক্লাস ইত্যাদি সমস্ত যে একসঙ্গে কাজ করে একটা মানুষের মার্জিনালিটির ক্ষেত্রে, প্রান্তিকতার ক্ষেত্রে, সেটা আমার তোমার সঙ্গে কথা বলতে গিয়ে বারবারই মনে হচ্ছিল। এবং তুমি যে আমাকে বললে যে তুমি যে শেয়ার করলে যে তুমি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত এবং ইভেন 11-12 ক্ষেত্রেও বহু ক্ষেত্রেই তুমি অলমোস্ট একটা ডিস্টেন্স এডুকেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তোমাকে, যে সময়টা নাকি আমরা যে সময়টা নাকি বুঝি যে কতগুলো সোশ্যাল স্কিলস তৈরি করবার ক্ষেত্রে, বন্ধু তৈরি করবার ক্ষেত্রে, যে সময়টা গোল্ডেন পিরিয়ড বলে আমরা ধরি। এবং বন্ধুর সঙ্গে আদান প্রদান, তাদের সঙ্গে মনের কথা বলা, কারণ আমরা জানি যে আমরা মা বাবার সঙ্গে বা ফ্যামিলি মেম্বারসের সঙ্গে এমন অনেক কথা আছে যেটা বলতে পারি না, শেয়ার করতে পারি না, এমন অনেক কথা আছে, এমন অনেক ইনফরমেশন আছে যেটা আমাদের বন্ধুদের কাছ থেকেই পেতে হয়। সেইটা যে তোমাকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল পিওরলি বিকজ আমাদের এডুকেশনাল সিস্টেম এখনো সেই অর্থে ইনক্লুসিভ নয়। তখন তো আরোই ছিল না, এখনো সেইভাবে নয়, প্রয়োজনের তুলনায় খুবই অল্প। এবং ইনক্লুশনের যে চেহারাটা আমরা দেখি বা ইনক্লুশন সম্পর্কে আমাদের যে ধারণাগুলো আছে সেটা বহু ক্ষেত্রেই ভ্রান্ত, হাফ বেকড, এবং আমরা ইনক্লুশন বলতে কতগুলো টোকেনিস্টিক জেস্চার করছি, কিন্তু ইনক্লুশনের যে ট্রু স্পিরিট সেইটা আমরা অধিকাংশ ক্ষেত্রে ভুলে যাই। এবং আমার তোমার সঙ্গে কথা বলে আমি খুব কতগুলো বিষয় সম্পর্কে আমার খুব স্পষ্ট আমি ধারণা পেলাম, এবং আমাদের মনে হয় আমার দৃঢ় বিশ্বাস আমাদের প্রজেক্ট তোমার এই ইন্টারভিউ থেকে নানা রকমভাবে এনরিচড হবে। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে টাইম দিলে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ